কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিজের সম্মান রক্ষা করতে গিয়ে তাকে এমন সিদ্ধান্ত নিতে হয় যার পরিণতি বদলে দিতে পারে অনেকগুলো সম্পর্কের ভবিষ্যৎ। আর ঠিক এমনই এক বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে পরশুরাম। একদিকে ক্ষমতা, টাকা আর পুরনো শত্রুতার হিসাব, অন্যদিকে নিজের পরিবারকে নিয়ে একটু স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। সবকিছুর মাঝেই আচমকা হাজির হবে কবির, আর কবিরের একটি ভুল কথাই মুহূর্তের মধ্যে বদলে দেবে পুরো পরিবেশ। এমনকি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠবে যে শেষ পর্যন্ত পরশুরামের হাত উঠবে কবিরের গালে। কিন্তু কেন এতটা রেগে গেল পরশুরাম? কবির কি সত্যিই পরশুরামকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিল? আর ভাঙা কাচের বোতল হাতে বাবিন যখন পরশুরামের দিকে তেড়ে আসবে, তখন কি আরও বড় কোনো বিপদ ঘটতে চলেছে? আজকের পর্বে একের পর এক এমন চমক অপেক্ষা করছে যা গল্পকে নিয়ে যাবে একেবারেই নতুন মোড়ে। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরামের অফিসে হাজির হয়েছে কর্ণ চ্যাটার্জি। কিন্তু কর্ণ অফিসে পা রাখতেই পরিস্থিতি একেবারেই অন্যরকম হয়ে যায়। পরশুরাম তাকে কোনো সম্মান তো দেখাই না, বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এখানে আসার কোনো অধিকার তার নেই। কারণ যে শেয়ার হোল্ডার হিসেবে এতদিন কর্ণের একটা অবস্থান ছিল, সেই অবস্থানও পরশুরাম নিজের ক্ষমতা ব্যবহার করে বাতিল করে দিয়েছে। পরশুরামের এই কথায় কর্ণের রাগ চরমে উঠলেও সে নিজেকে সামলানোর চেষ্টা করে। কিন্তু পরশুরাম যেন আজ কিছুতেই থামবে না। সে কর্ণকে তার পুরনো অবস্থার কথা মনে করিয়ে দিয়ে বলতে থাকে, একটা সময় সে নিজেই খুব গরিব ছিল, দিনে এনে দিনে খেতে হতো, জীবনে বিলাসিতা বলতে কিছুই ছিল না। কিন্তু সেই সময় এখন বদলে গেছে। পরশুরামের দাবি তার পুরনো অভ্যাসও বদলে গেছে, আর এখন সে নিজের জন্য সাধারণ পোশাক নয়, অর্ডার দিয়ে বানানো দামি স্যুট পরে। কর্ণের মধ্যবিত্ত স্যুট আর তার অর্ডার করা স্যুটের দামের পার্থক্য নাকি কর্ণ কোনো দিন বুঝতেই পারবে না। পরশুরামের এই অপমানজনক কথাবার্তার মাঝে কবির আর চুপ করে থাকতে পারে না। সে রেগে গিয়ে পরশুরামের সামনে কথা বলতে এগিয়ে আসে, কিন্তু পরশুরাম যেন সেই মুহূর্তে অপেক্ষাতেই ছিল। আচমকাই কবিরের গালে সজোরে থাপ্পড় মেরে দেয় সে। চারপাশের পরিবেশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। পরশুরাম ঠান্ডা গলায় কবিরকে বুঝিয়ে দেয়, বড়রা যখন কথা বলে তখন বাচ্চাদের মাঝখানে কথা বলার কোনো অধিকার নেই। এই অপমানের পর কবিরের মুখের রাগ স্পষ্ট হয়ে উঠলেও পরশুরাম তাকে কোনো সুযোগ দেয় না। কর্ণ এই ঘটনার প্রতিবাদ করলে পরশুরাম আরও কঠোর হয়ে ওঠে। সে নিজেকে কোম্পানির সিইও হিসেবে পরিচয় দিয়ে জানিয়ে দেয় তার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হবে। এরপর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। ঠিক সেই সময় তটিনীর ফোন আসে পরশুরামের কাছে। আশ্চর্যের বিষয়, তটিনীকে পরশুরাম এমনভাবে জানায় যেন সে খুব স্বাভাবিক একটা ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছে। সে বলে কর্ণ চ্যাটার্জি নামের এক সাপ্লায়ারের বিল সে ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু ফোন রাখার পর আর কোনো কথা নয়। পরশুরাম সরাসরি কর্ণকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। যাওয়ার সময়ও হুঁশিয়ারি দিয়ে বলে তার হাত একবার কারোর গোরদানে পড়লে তাকে সেখান থেকে ছাড়ানো সহজ নয়। কর্ণ ও কবির অপমানিত হয়ে অফিস ছাড়লেও তাদের চোখে মুখে যে প্রতিশোধের আগুন জ্বলছে তা দেখে বোঝাই যাচ্ছে এখানেই এই লড়াই শেষ হচ্ছে না। এরপর গল্পে আসে একেবারে অন্যরকম একটি মুহূর্ত। পরশুরামের বিয়ে, তাকে পোশাক বদলে কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তা জানতে চাইলে পরশুরাম জানায় আজ তাদের বিবাহ বার্ষিকী, আর এই বিশেষ দিনটিতে সে কোনো বড় রেস্তোরাঁ বা বিলাসবহুল জায়গায় নয়, বরং পরিবারের সবাইকে নিয়ে রাস্তার ধারের একটি সাধারণ দোকানে খাওয়া দাওয়া করে আনন্দ করতে চায়। পরশুরামের এমন সিদ্ধান্ত শুনে বিয়ে একেবারে অবাক হয়ে যায়। তবে পরশুরাম তাকে খুশি করে জানায় তার মাইনে বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু সেই সঙ্গে সতর্কও করে দেয় মাইনে বাড়লেও যেন কখনো লোভ না করে। অর্থাৎ পরশুরামের কাছে টাকা থাকলেও তার জীবনের পুরনো মূল্যবোধগুলো যেন এখনও কোথাও রয়ে গেছে। এরপর তটিনী, লাট্টু, পিকু এবং পরশুরাম পৌঁছে যায় সেই হোটেলে। ম্যানেজার তাদের স্বাগত জানিয়ে একটি ফাঁকা টেবিলে বসতে বলতে চাইলেও বাচ্চারা সেই নির্দিষ্ট টেবিলেই বসে পড়ে। পরিবারের সবাইকে নিয়ে এমন সাধারণ পরিবেশে বসে তটিনী যেন অনেক দিন পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে।
ফেলে। সে পরশুরামকে নিজের মনের কথা জানায়। তটিনী বলে এই দম বন্ধ করা বড়লোকি জীবন তার আর ভালো লাগছে না। সে ফিরে যেতে চায় তাদের সেই পুরনো 600 স্কোয়ার ফিটের ছোট্ট ফ্ল্যাটে। সেখানে হয়তো বিলাসিতা ছিল না, কিন্তু ছিল শান্তি, ছিল আপনজনের সঙ্গে স্বাভাবিকভাবে বেঁচে থাকার আনন্দ। তটিনীর কথা শুনে পরশুরাম তাকে সান্ত্বনা দিয়ে বলে আর মাত্র কয়েকটা দিন, অর্থাৎ বর্তমান পরিস্থিতি চিরদিন থাকবে না, এমনই আশ্বাস দেয় সে। কিন্তু এরপর বাচ্চাদের কথাবার্তায় তটিনীর মনে আরও বড় একটা চিন্তা তৈরি হয়। লাট্টু মাটন খাওয়ার কথা বললে তটিনী রাজি হয়ে যায়, কিন্তু পিকু তখন বলে প্রতিদিন মাটন খেতে খেতে তার আর ভালো লাগে না। এই সামান্য কথাটাই তটিনীর মনে একটা বড় প্রশ্ন তৈরি করে, কারণ যে বাচ্চারা একসময় সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিল তারা এখন খাবার নিয়েও বড়লোকি অভ্যাসের মধ্যে ঢুকে পড়ছে। এরপর পিকু পরশুরামকে প্রশ্ন করে মাম্পির জন্য সে কী উপহার এনেছে, ডায়মন্ডের আংটি নাকি বড় কোনো গাড়ি। পিকুর প্রশ্ন শুনে পরশুরাম জানায় সে এত বড়লোক নয় যে এসব কিনে আনবে। কিন্তু তটিনী তখন বুঝতে পারে আসল সমস্যা শুধু দামি খাবার বা দামি উপহার নয়, ওবেরয়দের সংস্কৃতি ধীরে ধীরে বাচ্চাদের চিন্তাভাবনার মধ্যেও ঢুকে যাচ্ছে। তারা এখন নিজেদের সঙ্গে অন্যদের পার্থক্য খুঁজতে শিখছে। যে শিশুরা একসময় ছোট্ট ঘরের জীবন নিয়ে আনন্দ করত, তারাই এখন দামি জিনিসকে স্বাভাবিক বলে ভাবতে শুরু করেছে। তটিনীর মনে তখন পুরনো জীবনে ফিরে যাওয়ার ইচ্ছাটা আরও প্রবল হয়ে ওঠে। ঠিক সেই সময় পরশুরাম তটিনীকে চোখ বন্ধ করতে বলে। তটিনী কিছু বুঝে ওঠার আগেই পরশুরাম তার হাতে একটি সোনার আংটি পরিয়ে দেয়। চোখ খুলে আংটিটি দেখে তটিনী একেবারে অবাক হয়ে যায়, কিন্তু আনন্দের পাশাপাশি তার মনে প্রশ্ন জাগে এই আংটি বানানোর টাকা পরশুরাম পেল কোথায়? সে কি ওবেরয়দের কাছ থেকে কোনো টাকা নিয়েছে? তটিনীর প্রশ্নের জবাবে পরশুরাম জানায় সে কারো কাছ থেকে টাকা নেয়নি, বরং তটিনী যে গলার চেন তাকে দিয়েছিল সেই চেন ভেঙেই এই আংটি বানিয়েছে। পরশুরামের এই কথা শুনে তটিনীর চোখে মুখে আনন্দ ফুটে ওঠে, কারণ দামি কোনো উপহারের চেয়ে তার কাছে প্রিয় হয়ে ওঠে পরশুরামের এই অনুভূতি। কিন্তু পরিবারের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ সেখানে হাজির হয় কবির, আর তার আগমনেই বদলে যায় পুরো পরিবেশ। কবির পরশুরামের সামনে এসে একটি বড় ব্যবসায়িক ডিলের প্রস্তাব দেয়। সে প্রস্তাব দেয় দুজন মিলে বড় একটি ব্যবসা করবে আর লাভ হবে 50-50। শুনতে ভালো ব্যবসায়িক প্রস্তাব মনে হলেও কবিরের কথার ভঙ্গি পরশুরামের রাগ আরও বাড়িয়ে দেয়। পরশুরাম যেন অপমানিত বোধ করে, তার চোখে মুখে রাগ স্পষ্ট হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যে সে কবিরকে কষে একটি থাপ্পড় মেরে দেয়। সে পরশুরাম কবিরকে সাফ জানিয়ে দেয় তার এত বড় সাহস কিভাবে হলো যে তার সামনে দাঁড়িয়ে তাকে কিনে নেওয়ার মতো কথা বলছে। পরশুরামের কাছে কবিরের প্রস্তাব শুধু ব্যবসায়িক প্রস্তাব নয়, বরং তার ক্ষমতা আর অবস্থানকে অপমান করার চেষ্টা। কবিরও এবার চুপ থাকে না, সে পাল্টা বলে পরশুরাম বাড়াবাড়ি করছে, আর এখান থেকেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে এগোতে শুরু করে। এরপর বাবিন হাতে একটি ভাঙা কাচের বোতল নিয়ে পরশুরামের দিকে তেড়ে আসে। তার চোখে মুখে তখন প্রচণ্ড রাগ। সে পরশুরামকে হুমকি দেয় এই কাচের বোতল তার পেটে ঢুকিয়ে দেবে। মুহূর্তের মধ্যে হোটেলের পরিবেশ আতঙ্কে পরিণত হয়। একদিকে পরিবারের সদস্যরা, অন্যদিকে রাগে ফুঁসছে কবিরের লোকজন। কিন্তু পরশুরামও পিছিয়ে যাওয়ার মানুষ নয়। সে বাবিনের হুমকির সামনে দাঁড়িয়ে কড়া জবাব দেয়। তার আচরণ দেখে বোঝাই যায় পরিস্থিতি এবার শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো বাবিন সত্যিই কি পরশুরামের উপর হামলা করবে, নাকি শেষ মুহূর্তে অন্য কেউ এসে পরিস্থিতি সামলাবে? আর কবির যে অপমান নিয়ে ফিরে যাচ্ছে, সে কি এবার আরও বড় কোনো ষড়যন্ত্র করবে? অন্যদিকে তটিনী কি বুঝতে পারবে পরশুরামের চারপাশে বিপদ ক্রমেই ঘনিয়ে আসছে? একদিকে কর্ণের অপমান, অন্যদিকে কবিরের সঙ্গে প্রকাশ্য সংঘর্ষ, আর তার ওপর বাবিনের হাতে ভাঙা কাজ। সব মিলিয়ে পরশুরামের জীবনে যেন নতুন ঝড়ের সূচনা হয়ে গেল। পরিবারকে নিয়ে শান্তিতে একটি বিবাহ বার্ষিকী কাটানোর স্বপ্ন দেখেছিল পরশুরাম, কিন্তু সেই আনন্দের মুহূর্তের মধ্যে পরিণত হলো সংঘর্ষের মঞ্চে। আগামী পর্বে এই সংঘর্ষ কোন দিকে যাবে? পরশুরাম কি সত্যি কবির আর বাবিনকে উচিত শিক্ষা দিতে পারবে, নাকি এই ঘটনায় তার পরিবারকে আরও বড় বিপদের মধ্যে ফেলে দেবে? সেটাই এখন দেখার বিষয়। তাই শেষ পর্যন্ত চোখ রাখতেই হবে পরবর্তী পর্বে, কারণ আজকের এই থাপ্পড় এবং ভাঙা কাজের হুমকির পর গল্প যে আরও বড় বিস্ফোরণের দিকে এগোচ্ছে তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট।